রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে কমিশনের অপেক্ষায় বসে থাকবে না সরকার। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এক মত বিনিময় সভায় এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনা 2 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষকে হত্যা করেছেন। তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরতে মতবিনিময় সভার আয়োজন করে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার, এনজিওদের সহায়ক ভূমিকা শিরোনামে এ আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে, তথ্য অধিকার আইন সংস্কার করতে হবে। এক কর্তৃত্ববাদ থেকে দেশ আরেক কর্তৃত্ববাদে যাচ্ছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। এমন কথা বলা হচ্ছে আজকে 2 দিন পর হয়তো এনজিওর কাছে নির্দেশনা আসতে পারে, লিখিত বা অলিখিত, যে যারা নারী অধিকার ভিত্তিক কাজ করে, ওদের আদিবাসী অধিকার ভিত্তিক কাজ করে, জেন্ডার ডাইভার্সিটি নিয়ে কাজ করে, যারা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের যারা মাইনরিটি তাদের অধিকার নিয়ে কাজ করে, তাদের ফান্ড রিলিজ করা যাবে না, এই নির্দেশনা আসতে পারে। So we have to be all very careful. তথ্য অধিকার নিশ্চিতের আন্দোলন ঝিমিয়ে পড়েছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, তথ্য অধিকার ঠিক না থাকলে কোনো অধিকারই নিশ্চিত হবে না। এখন সমস্যাটা হয়েছে কি, যখন এই আইনটা হয়, এই আন্দোলনের সাথে শাহিনা আপা কারেক্টলি বলেছে, আমি ইনভলভ ছিলাম। ঢাকার বাইরে বিভিন্ন পরামর্শমূলক সভা হয়েছে, অন্তত 2 জায়গায় গিয়েছিলাম, মনে আছে। তারপর কেন জানি আমাদের আন্দোলনটা ঝিমিয়ে গেছে। আমরা, বদিউল আলম মজুমদার ভাই কারেক্টলি বলেছে, আমরা তথ্য অধিকারকে একটা আন্দোলনে রূপান্তরিত করতে পারি নাই। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে, আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। আগের সরকার বাংলাদেশে এক জঘন্য শাসনের উদাহরণ তৈরি করেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা 2 সপ্তাহে অন্তত 1000 মানুষ হত্যা করেছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত রাজনৈতিক সরকারের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারের জন্য বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, এই অন্তর্বর্তী সরকারের অনেকে 111 সরকারের সাথে জড়িত ছিল, তাদের বিষয়ে সতর্ক হওয়া উচিত। হাফিজ উদ্দিন বলেন, উপদেষ্টাদের উচিত জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করা। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এবার মাঠে নামছে শিক্ষার্থীরা। রাজধানীর বাজারে অভিযানের জন্য এরই মধ্যে গঠন করা হয়েছে বেশ কিছু টিম। সোম ও মঙ্গলবার প্রাথমিক প্রশিক্ষণ শেষে মাঠে নামবেন এসব শিক্ষার্থী। রোববার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর ভবনে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প পণ্য নিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের মেলা, যেখানে পাট ও কাগজের নানা পণ্য প্রদর্শন করা হয়। একদিনের মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাট ও কাগজের পণ্যের ব্যবহার দিন দিন বাড়ছে বলে জানান উদ্যোক্তারা। তরুণদের সারা খুবই পাচ্ছি, যেমন আমাদের এই ব্যাগগুলো আছে, যারা এনএমএ, যারা জেনজি আছে এবং যারা আলফা আছে, আমাদের এই ব্যাগগুলোতে আমরা ওদের পছন্দের ক্যারেক্টারগুলোকে আমরা প্রিন্ট করে দিই। এবং এই আমাদের যত এনএমই ফেস্ট আছে, আমরা একমাত্র যারা পাটের ব্যাগ আমরা তাদেরকে ব্যবহার করাতে পেরেছি। পলিথিনের বিকল্প আমাদের এখান থেকে নিতে হবে, বের করে ফেলতে হবে। এবং আমার মনে হয় আর একটু গবেষণা দরকার আছে, যেটা এটা অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা আমরা পানিতে রাখতে পারি। পরে নিষিদ্ধ পলিথিন, পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য চালু করা বিষয়ে সেমিনারে অংশ নেন উপদেষ্টা। সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। একটা শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে কোন কোন স্কুল কলেজ, সেটা আগামীকাল ওদেরকে এখানে একটা ওরিয়েন্টেশন দেওয়া হবে।
ওরা কেবল উদ্বুদ্ধকরণের কাজটা করবে, আর হয়তো সকলের হাতে একটা করে পোস্টার থাকবে পলিথিন ব্যাগের ক্ষতিকর দিকগুলো নিয়ে। পাট শিল্পকে ফিরিয়ে আনার কথাও জানান তিনি। বলেন, ডিসেম্বর থেকে সচিবালয়ে পলিথিন মুক্ত হবে। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। দেখেন, এই জিনিসটা নিষিদ্ধ 2000 সাল থেকে। তারা এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা নিষিদ্ধ পণ্য উৎপাদনের কাজে জড়িত ছিল। বাজারের জন্য সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বানও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বাসা থেকে নিজেরা একটা ব্যাগ নিয়ে যাই, মানুষকে এই অভ্যস্ততায় আমাদেরকে আনতে হবে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলো। রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম হত্যা মামলার 4 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 52তম ব্যাচের শিক্ষার্থী। রিমান্ড আবেদন সহ তাকে দুপুরে আদালতে পাঠানো হবে জানিয়ে পুলিশ বলছে, হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত শামীম মোল্লাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে আশুলিয়া থানায়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শামীম মোল্লা হত্যা মামলার একজন আসামি সাইফুল ইসলামকে আমরা আমার এই পুলিশ তদন্ত এবং এই মামলার আয়ু অলোক কুমারদের নেতৃত্বে ঢাকার বিএমপি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের হদিস মিলছে না, যার বর্তমান বাজার দর প্রায় 163 কোটি টাকা। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমিতে এলজিআরডি উপদেষ্টা জানান, এ বিষয়ে অনুসন্ধান শেষে ব্যাংকের 7 কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। তবে সমবায় ব্যাংকের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ স্বর্ণ লোপাট করেছে। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সমবায় ব্যাংকের মতিঝিলের এই শাখা থেকে 2020 সালে 4 মাসে 12,000 ভরি স্বর্ণ উধাও করে দেয় নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এমন অভিযোগে 2021 সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে সমবায় ব্যাংক। ব্যাংকের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে সমবায় ব্যাংকের ভল্টে। পরে ভুয়া কাগজপত্র বানিয়ে ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ নিয়ে যায় কোম্পানিটি। ব্যাংকের যে টাকাটা ব্যাংকের টাকা দিয়ে নিতে, তার জন্য এখানে যখন তারা ছিল ওই সেকশন তারা চালাইতো, তারা এটা অন দ্য স্পটে বুঝতে পারে নাই। কারণ কাস্টমার দিতেছে, টাকা নিতেছে, আমার গোল্ড নিতেছে, টাকা দিতেছে, গোল্ড দিয়ে ক্লিয়ারেন্স হয়, গোল্ড নিয়ে দিতেছে, টাকা দিতেছে। এই জন্য তখন এটা আদৌ কি ঋণ গ্রহীতা নিতেছে না অন্য কেউ নিতেছে, তখন তো অন দ্য স্পটে বুঝে নেই। এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ রোববার কুমিল্লার এক অনুষ্ঠানে 12,000 ভরি স্বর্ণ লোপাটের ঘটনা জানান। বলেন, বিষয়টি তদন্ত করছে দুদক। তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি। দুদকের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে আর কি। তারা হয়তো তদন্ত করে যেটা পাবে, যারা এখানে কালপিট তাদের চেহারাটা বেরিয়ে আসবে আর কি। এ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সমবায় ব্যাংকের 7 জন কর্মকর্তাকে আসামি করে মামলা করে দুদক। 2021 সালে অক্টোবরে চার্জশিট দেয় সংস্থাটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপসর্গ থাকার পরও NS1 পরীক্ষায় শনাক্ত হচ্ছে না ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, উন্নত মানের কিট ব্যবহার না করাই এর কারণ। ফলে মৃত্যুসহ নানা ঝুঁকিতে পড়ছেন রোগীরা। ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে ভয়াবহ ধরন ডেন 2তেই বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। কিছুদিন ধরেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছর প্রাণহানি ছাড়িয়েছে 150। আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর পিক সিজন বলা হয়। বৃষ্টি, এডিস মশার ঘনত্ব সহ নানা বিষয় বিবেচনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের মাস সেপ্টেম্বর। তবে অক্টোবরেও থাকবে এর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, অনেক সময় পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে না, ফলে শেষ মুহূর্তে হাসপাতালে গিয়েও তেমন কিছু করার থাকে না।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে NS1 নেগেটিভ হওয়ার কারণে অনেকগুলো রোগী বাসায় থেকে যায়, বাসায় স্টে করে, এবং যখন আমাদের কাছে আসে একদম খারাপ অবস্থায় আসে, ব্লিডিং নিয়ে আসে, প্রেশার নাই, আপনার পালস নাই, বুকে পানি, পেটে পানি, অজ্ঞান, কিছু নেই। আমাদের কমিউনিটিতে এখন বলছি সবচেয়ে বেশি সেরোটাইপ 2 আর সেরোটাইপ 3 আছে, এবং এই সেরোটাইপ 2 সেন্সিটিভিটি বলা হচ্ছে অনেক কম NS1 কিটে। ডেঙ্গু রোগ ডায়াগনোসিসের জন্য NS1 এর উপর টোটালি ডিপেন্ড করি না। আমরা এখন খুঁজি ওয়ার্নিং সাইন আছে কিনা, আমরা এখন খুঁজি প্লাজমা লিকেজ হয় যখন, তখন কিছু কিছু সাইন সিমটম পাই আমরা। সাধারণ মানুষের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া উচিত, কারণ ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাংলাদেশে বাড়তেছে। বমির সাথে ব্লিডিং হতো, তারপর গাম ব্লিডিং হতো, দাঁতের প্রতিটা মাড়িতে রক্ত বের হতো। তবে সিটি কর্পোরেশনের দাবি তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ফগিং করছে, লার্ভিসাইডিং করছে, এইভাবে অ্যাকশন আমাদের চলছে। কিছু মেশিনপত্র, আমাদের ইকুইপমেন্টস ডিস্ট্রয় হয়েছে, বাট আমরা সেটাকে রিপ্লেস করতে সক্ষম হয়েছি। ফুল সুইংয়ে আমাদের কাজ অন আছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো ভবিষ্যতে মহামারীতে রূপ নিতে পারে। তাই দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন থেকে দাবি জানানো হয়। সাংবাদিকদের অভিযোগ, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সংবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির প্রতিবেদকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে 4টি মামলা করেছে ওরিয়ন গ্রুপ। 2টি টেলিভিশনের প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ডিআরইউ। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রভাবশালীরা সবসময়ই গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। নতুন বাংলাদেশের এই উদয় পথে কেন এই মামলা, যে মামলাগুলো সাংবাদিকদেরকে সত্য প্রকাশ করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সাংবাদিক নেতাদের সাফ কথা, মামলা দিয়ে সাংবাদিকদের রোখা যাবে না। যদি কেউ রিপোর্টের বিরুদ্ধে কোনো কথা থাকে তাহলে এটার নিয়ম রয়েছে। আপনারা রিজয়েন্ডার দিতে পারেন, আপনারা প্রেস কাউন্সিলে যেতে পারেন, কিন্তু এই মামলা কিসের ইঙ্গিত বহন করে? অবিলম্বে এই দুর্নীতিবাজদেরকে ধরতে হবে। ওরিয়ন গ্রুপ কোথা থেকে এসেছে? তাদের এত সাহস কোথা থেকে আসলো যে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে? তাদের দুর্নীতি প্রকাশ করার পরে অবিলম্বে মামলা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। যে প্রতিষ্ঠান মামলা করেছে, অবাক করার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান আসলে এই দেশে দুর্নীতির প্রতীক বলা যায়। এই দেশে একটি ব্যাংক ছিল, ওরিয়েন্টাল ব্যাংক। আপনারা খোঁজেন যে এই ব্যাংকটা এখন কোথায় আছে, কোথায় গেল? একটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখন এই সময় এসে, মালিকরা এই সময় এসে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে। রিপোর্টাররা দেশের জন্য কাজ করে, তারা প্রফেশনাল রিপোর্ট করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা করলে সাংবাদিকরা বসে থাকবে না। অন্তর্বর্তী সরকারের সময়ও গণমাধ্যমের কাজে বাধা দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেন সাংবাদিকরা। ওরিয়ন গ্রুপের আরো বেশ কিছু দুর্নীতির তথ্য প্রমাণ আছে, যেগুলি ধারাবাহিকভাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢল ও বৃষ্টি কমে আসায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিচু এলাকা থেকে পানি নামছে। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, তিস্তার পানি বিপদসীমার নিচে নেমেছে, পরিস্থিতির কতটা উন্নতি দেখছেন? লালমনিরহাটে তিস্তা নদীর পানি যদি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টে রাত থেকে 20 সেন্টিমিটার নিচে, এবং রংপুরের যে আমাদের কাউনিয়া পয়েন্ট রয়েছে, এখানে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানি প্রবাহিত
হওয়ার কারণে কিন্তু কিছু কিছু উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও কিন্তু নিম্নাঞ্চলগুলো এখনো পানিবন্দী অবস্থা রয়েছে। এক কথায় বলা যেতে পারে যে লালমনিরহাটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই রয়েছে। এখনো মনে করেন যে আজকে যেহেতু এখন পর্যন্ত এখন সকাল 7টা বেজে 20 মিনিট, সেহেতু এখন পর্যন্ত আমরা বন্যার যে ডালিয়া পয়েন্ট বা কাউনিয়া পয়েন্টের যে পানির যে হিসেবটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে নিশ্চিত হয়েছি যে যেহেতু ডালিয়া পয়েন্ট এবং কাউনিয়া পয়েন্টে পানি কমতে শুরু করেছে, এই জন্যই উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে আমাদের লালমনিরহাটের যে গত দুদিন ধরে যে বন্যা, এই বন্যা কিন্তু বিশেষ করে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ এবং লালমনিরহাট সদর উপজেলার এই 5টি উপজেলার প্রায় 14টি ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় হয়ে পড়ে। আর এখানে নারী, শিশু, বৃদ্ধ সহ যে সমস্ত পরিবার রয়েছে তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং গবাদি পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থান নিয়েছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 5টি উপজেলায় এখানে শিশু এবং গবাদি পশু এবং মানুষদের জন্য জিয়ার চাল এখানে বরাদ্দ করা হয়েছে, যা গতকাল থেকে বিতরণের কাজ অব্যাহত রয়েছে। আর কৃষি বিভাগের পক্ষ হতে বলা হচ্ছে যেহেতু এটা 2 দিন বা 3 দিনের বন্যা বা যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এতে আবাদি ফসলের তেমন ক্ষতি না হলে কিন্তু যদি 10 দিন এটা পানি বা 8 দিন পানি যদি ক্ষেতের মধ্যে থাকে তাহলে কিন্তু রোপা আমনের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আরেকটি হচ্ছে যে এখানকার বিশেষ করে তিস্তা পাড়ের চরাঞ্চলের মানুষ বা নদীর তীরবর্তী এলাকার মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে তার বিভিন্ন সংস্থার কাছে ঋণ নিয়ে মৎস্য চাষ করেছিল। এখানে অনেক লক্ষ লক্ষ টাকার কিন্তু মাছ তাদের যে চাষাবাদ খামারিরা ছিল তারা ক্ষতির মুখে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশে সেজে উঠেছে পূজা মণ্ডপগুলো। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা, চলছে রঙের কাজ। বন্যার আঘাত কাটিয়ে ওঠা জেলাগুলোতে এবার পূজার আয়োজন কিছুটা সীমিত। নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনে মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে রাত দিন প্রতিমা তৈরির ব্যস্ততায় শিল্পীরা। নানা রঙে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। মানিকগঞ্জে 5 শতাধিক পূজা মণ্ডপ সাজানো হচ্ছে, চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত প্রতিদিন রাত 2টা-3টা পর্যন্ত ডিউটি দিতে হয়, পরিশ্রম করতে হয় লোকজন নিয়ে, সে তুলনায় কোনো টাকাই পাই না। বিভিন্ন কারণে এবছর জেলায় কিছুটা কমেছে মণ্ডপের সংখ্যা। শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজনের নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আইন শৃঙ্খলার ব্যাপারে হিন্দু মহাজোট বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় হয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমরা আশা করছি সুন্দর মতো আমরা এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত করতে পারবো। বন্যার আঘাত কাটিয়ে ওঠার পর ফেনীতে থেমে নেই পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির খড়, মাটি, কাঠসহ বিভিন্ন সরঞ্জামের সংকট আর খরচ মেটাতে কিছুটা বিপাকে কারিগরেরা। বন্যার কারণে সবাই ক্ষতিগ্রস্ত, এই জন্য আর কি পূজা অনেক জায়গার পূজায় আর কি সেরকম ভাবে হচ্ছে না। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। কাজ করবে মন্দির কমিটিও। নির্দেশনা দিয়েছি প্রতিটা পূজা মণ্ডপে 15 জন করে নিজস্ব ভলান্টিয়ার করার জন্য, এবং এটা নিরবিচ্ছিন্নভাবে তারা রোটেশনালি এটা পূজা মণ্ডপ পাহারা দিবে। খরচ কমাতে চাঁদপুরে কিছুটা সীমিত করা হয়েছে আয়োজন। পাবনার 350 মণ্ডপের মধ্যে ঝুঁকিপূর্ণ 20টিতে বিশেষ নজরদারি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। পূজা মণ্ডপকে কেন্দ্র করে ভালো থাকে সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি এবং আমরা স্থানীয় জনগণের সাথেও আমরা মত বিনিময় করেছি। এবার দেবী আসবেন দোলায় চড়ে আর কৈলাসে ফিরে যাবেন হাতির পিঠে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে। 6 মাসে প্রাণ গেছে 36 জনের, এর মধ্যে সেপ্টেম্বরে নিহত হন 13 জন। গতির প্রতিযোগিতা, অবাধে 3 হুইলার চলাচল সহ নানা কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন স্থানীয় মানুষ। এগুলো কমানোর জন্য নানা তৎপরতার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। 9 সেপ্টেম্বর সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত হন 6 জন। 2 পরিবারের 4 ভাই সহ নিহতরা সবাই অটোরিকশা যাত্রী। সেপ্টেম্বরে আরও 2টি সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় 7 জনের। স্থানীয়রা বলছেন, মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করে বাস, ট্রাক সহ অন্যান্য যান। এছাড়া নিষিদ্ধ হলেও
অবাধে থ্রি হুইলার চলে এ সড়কে। আইন ভাঙার প্রবণতা, অতিরিক্ত গতিসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দূরপাল্লার যে বড় বড় গাড়িগুলো আছে এদের গতিবেগটা বেশি বা ওভারটেক বেশি, ব্রেক করবে পারে না, ব্রেক মিস করে, এই কারণে গাড়ি হচ্ছে বাম পাশে গাড়ি থাকে, ডান পাশে গাড়ি থাকে, এই জন্য জোরে এসে গাড়ি ধাক্কা দেয়। রাস্তাঘাট এই সামান্য ভাঙা আছে জায়গায় জায়গায়, আর এর মধ্যে ভ্যান, রিক্সা, অটো, সিএনজি এগুলা প্রতিটা মোড় তো দখল করে নিয়েছে। মহাসড়কে থ্রি হুইলার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি হাইওয়ে পুলিশের। কর্মকর্তারা বলছেন, গতির প্রতিযোগিতার কারণে বাড়ছে দুর্ঘটনা। সাইড রোড থাকা সত্ত্বেও তারা মহাসড়ক কেন্দ্রে একটু দ্রুত যেতে পারে, এই করে। কিন্তু আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি, কিন্তু বর্তমান সিচুয়েশনে আসলে আমরা একটু ওই ব্যাপারে আমাদের এখনো নির্দেশনা আসেনি। দুর্ঘটনা কমাতে চালকদের সচেতন করার কাজ চলছে, দাবি সড়ক ও জনপথ কর্মকর্তাদের। আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যারা সড়ক নির্মাণ করি এবং যারা আমরা সড়ক ব্যবহার করি, এই তিনটা গ্রুপ যদি আমরা একসাথে কাজ করতে পারি, আমরা দ্রুতই এই সড়ক দুর্ঘটনাটাকে কমিয়ে আনতে পারি। গত 6 মাসে সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন 36 জন, আহত হয়েছেন শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে যাওয়ায় 6 দিন ধরে পানির সংকট বরিশাল জেনারেল হাসপাতালে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা। বিকল্প ব্যবস্থায় স্বল্প পরিমাণে পানির ব্যবস্থা করা গেলেও তাতে চাহিদা মিটছে না। মঙ্গলবার থেকে পানি নেই বরিশাল জেনারেল হাসপাতালে। আশপাশের দোকান, মসজিদ ও বাসাবাড়ি থেকে বোতলে বা বালতিতে করে পানি নিয়ে আসছেন রোগী স্বজনরা। 1.5 শতাধিক রোগীসহ স্বজন, চিকিৎসক, নার্স, স্টাফ ও কোয়ার্টারে অবস্থানকারী মিলিয়ে 5 শতাধিক মানুষ 7 দিন ধরে ভুগছেন পানির কষ্টে। গত 3 দিন যাবৎ কোনো পানিই ছিল না, আমরা অনেক ভোগান্তিতে ছিলাম। তারপরে এই বলতে বলতে তারা অন্য একটা ব্যবস্থা দিয়েছে লাইন, তাও পানির অবস্থা ভালো না। পানির একটু গোলা নামছে, বালি বালি, তারপর আমরা 2 দিন কষ্ট করছি, পরে এদিক দিয়ে ওদিক দিয়ে আনিয়া সারছি, মসজিদ দিয়ে আনিয়া খাইছি, রোগী বাহিরে নিয়ে গোসল করাইয়া আনছি। ওয়াশরুমের অবস্থা পরিষ্কার না এবং এই পানি দিয়ে গোসল করলে চুলকানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট নিরসনে বিকল্প মোটর দিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে। এর মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে হাসপাতাল পরিস্থিতি। আমরা একটি বিকল্প লাইন দিয়েছি, আমরা চেষ্টা করতেছি এবং আমরা পর্যাপ্ত পানি সরবরাহের চেষ্টা করতেছি, যেহেতু এটি একটু ওটির থেকে যেহেতু মূল ডিপ না, অতএব এখানে একটু পানির সমস্যা হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে নতুন গভীর নলকূপ স্থাপনের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়টি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও জানানো হয়েছে, দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, দৃশ্যমান উদ্যোগের মধ্যে রয়েছে ওনারা যে চিঠিটি পাঠিয়েছেন, সে চিঠির একটা কপি ওনাদের কাছে আছে। আর ওনারা যেটা বলে থাকেন যে বরিশালের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এরা ঢাকা পাঠিয়েছে মিনিস্ট্রিতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এই বিষয়টির কার্যক্রম শুরু হবে। কার্যক্রম শুরু হলেও টেন্ডার করতে হবে, টেন্ডার করে আবার কাজ শুরু করতে হবে, কাজ শুরু করে কাজ শেষ করতে হবে। এটা একটা লং প্রসেস। আপনি দেখুন, এই যে টিউবওয়েলটি ছিল, এটি 20 বছর আগে স্থাপন করা হয়েছিল। তা এর মধ্যে প্রায় 3-4 বার এটি তার নিজস্ব শক্তি হারিয়েছে। এবারে একেবারে টোটালি বসে গেছে। বলা হচ্ছে যে এর যে পাইপ নিচে সেটি ফেটে গেছে এবং ময়লা জমেছে ভিতরে, এইটা দিয়ে আর কোনো কাজ হবে না। এখন যে টিউবওয়েলটি আপনারা দেখছেন, এটি একটি ছোট টিউবওয়েল। এটি দিয়ে টোটাল হসপিটাল এবং হসপিটালের যারা আবাসিক এলাকা যারা রয়েছেন, বাড়িঘর, তাদের সবাইকে পানি সরবরাহ করা হচ্ছে। মজার ব্যাপার হলো, এই টিউবওয়েলটি এইখানটায় আপনারা দেখুন যে নতুন একটি ভবনের কাজ চলছে। তো এই যে ভবনের কাজ চলছে, এইখানটায় একটি নার্সেস হোস্টেল ছিল। হ্যাঁ, তো পানি এখানে এতই খারাপ অবস্থা ছিল যে এখানে যে সমস্ত নার্সরা থাকতেন, তারা নিজেরা টাকা দিয়ে এই টিউবওয়েলটি বসিয়েছিল নিজেদের টাকায়। সেই টিউবওয়েল এখানে যখন বিল্ডিংটি ভাঙা হলো, তারা অন্যত্র চলে গেল, টিউবওয়েলটি রয়ে গেল এবং সেটি এখন রোগী এবং আবাসিক যারা রয়েছেন তাদের সবার কাজে লাগছে। এটি না থাকলে এর পরের যে অবস্থাটি হতো, এটি যদি না থাকতো কি যে হতো আসলে
এটিকে ঠাউর করতে পারছে না এখনো এখানকার কর্তৃপক্ষ, কারণ মোটামুটি একটা কাজ চলছে। পানির গতি স্লো, কিন্তু সব বাসায় পানি পৌঁছেছে। পানির গতি খুবই স্লো, কিন্তু হাসপাতালে কিছু পানি আছে। তো যেটা হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে সর্বোচ্চ কম সময়ের মধ্যে এটি আবার এখানে যে টিউবওয়েলটি রয়েছে সেই টিউবওয়েলটি অর্থাৎ পুনঃস্থাপন করা হবে। কিন্তু কাগজপত্র এবং এর গতি, তারপর নির্দেশনা, ঊর্ধ্বতম নির্দেশনা, নিচে এসে কাগজ পৌঁছানো, টেন্ডার আহ্বান, সবকিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে একটা বড় ভোগান্তিতে পড়েছে বরিশাল এই জেনারেল হাসপাতালটি। সেক্ষেত্রে এই যে টিউবওয়েলটি আছে এটি বা একটানা কতদিন সার্ভিস দিতে পারে সেটি নিয়েও প্রশ্ন রয়ে গেছে। সবকিছু মিলিয়ে পানি আছে পানি নাই এই অবস্থায় চলছে বরিশাল জেনারেল হাসপাতালটি। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল জেনারেল হাসপাতালে পানির সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। 1 বছরের ব্যবধানে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়ে আমদানি কমেছে 8% বেশি। 2023-24 অর্থ বছরের সাথে চলতি অর্থ বছরের জুলাই-আগস্ট মাসের আমদানি তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন এলসি জটিলতা, ডলারের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে প্রভাব পড়েছে আমদানি বাণিজ্যে। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে 2023-24 অর্থ বছরের জুলাই-আগস্ট মাসের আমদানির পরিমাণ ছিল 1,43 লাখ টনের বেশি। 2024-25 অর্থ বছরে একই সময়ে এই আমদানির পরিমাণ কমে দাঁড়ায় 1,31 লাখ টন। বছর ঘুরতেই 8% বেশি কমেছে আমদানি। শুল্ক কর্মকর্তারা বলছে সম্প্রতি ডলার ও এলসি জটিলতার পাশাপাশি ব্যাংকিং খাতে অস্থিরতা সামগ্রিক আমদানি বাণিজ্যে প্রভাব ফেলেছে। বিভিন্ন পরিস্থিতির কারণে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ব্যাংক কিছুদিন বন্ধ ছিল। এলসি যদি আপনার ওপেন না হয় সেক্ষেত্রে তো এটা আমদানির পরিমাণটা কমে আসবেই। আমদানি সংশ্লিষ্টরা বলছে বৈশ্বিক অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে অর্থনীতিতে। এছাড়া দেশের শিল্প খাতে আমদানি ঠিক থাকলেও বাণিজ্যিক খাতে পণ্য আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহ দেখাচ্ছে না। ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট কিন্তু কমেনি, আপনি খেয়াল করবেন, কমেছে কিন্তু কমার্শিয়াল ইম্পোর্ট। তো যেটা হয়তো এরকমও হতে পারে যে অনেক আমদানিকারক এখন আর আমদানি করতে পারছেন না, রুগ্ন হয়ে গেছেন, ব্যাংকের টাকা দিতে পারছেন না, নতুন করে এলসি হচ্ছে না। রেডসির কারণে আমাদের যেখানে বিদ্রোহীদের আক্রমণের ফলে জাহাজের গড় 11 দিন গড় বেড়ে গেছে, এইসব বিভিন্ন কারণেই কিন্তু আমাদের অর্থনীতিতেও কিন্তু তার একটা প্রভাব কিন্তু পড়েছে। চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চালের উৎপাদন সংকট না থাকলেও দামে নেই স্বস্তি। এই পরিস্থিতিতে ভারত চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় আমদানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তবে বাজার নিয়ন্ত্রণে ঢালাওভাবে আমদানিতে ঝাঁপিয়ে না পড়ে দেশীয় উৎপাদন বাড়াতে জোর দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। সেই সাথে কারসাজি ঠেকাতে পদক্ষেপের তাগিদ তাদের। দেশের বাজারে চালের সংকট না থাকলেও স্বস্তি নেই দামে। 54 টাকার নিচে কেনা যাচ্ছে না মোটা চাল। সরু চালের দাম আরও চড়া। সরকারি হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে বাজারে চালের দাম প্রায় 10% বেশি। দাম বাড়ছে, আমাদের আয় বাড়ে না। যে বেতন পাই বেতনের আমরা যে বাজার করে আমাদের থাকে না। এ পরিস্থিতিতে 14 মাস পর চাল রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহার করে নিল ভারত। ব্যবসায়ীরা বলছেন প্রতিবেশী দেশ থেকে চাল আমদানি করতে পারলে দেশের বাজারে দামেও প্রভাব পড়বে। সরকার আমাদের চাল আমদানির বিষয়ে যদি অবাধ খুলে দেয় আর কি, তাতে করে দেখা যাবে চাল আমদানি করে বাজারটা অনেক কমে যাবে। সাধারণ মানুষ কি করবে, খুব কম দামে চাল কিনতে পারবে, খেতে পারবে। ভারত থেকে সবশেষ 2022-23 অর্থবছরে 10 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার। ডলার সংকটে এসেছিল মাত্র 2 লাখ টন। তবে চাল আমদানির চেয়ে দেশে উৎপাদন বাড়ানোতে গুরুত্ব দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে বাজারে কারসাজি ঠেকানোর তাগিদ তাদের। বাজারে সরবরাহটা স্বাভাবিক রাখা যাচ্ছে না, যে কারণে ক্ষণে ক্ষণে আমাদের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এখন যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে এবং এই ক্ষেত্রে বাজারকে নিয়ন্ত্রণ করা দরকার। এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা রাখার অবকাশ আছে।
2023 সালের জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।